নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। আশা করি সবাই ভালো আছো। তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থেকো। আজকের বিষয় নিয়ে এসেছি অ্যালার্জি। দেখো, অ্যালার্জি এমন একটা বিষয় যে এটা কার যে কিসে অ্যালার্জি আছে সেটা সাধারণভাবে বোঝা খুব মুশকিল, কিন্তু এই অ্যালার্জির যন্ত্রণা ভীষণ। অ্যালার্জিটা কীরকম? আমাদের শরীরে যে প্রতিরোধ ব্যবস্থা আছে, সেই প্রতিরোধ ব্যবস্থা কি করে, আমাদের শরীরে যে সমস্ত জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে সেগুলো সে তাদেরকে প্রতিহত করে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু কখনো কখনো সে ভুল করে ফেলে, এমন কিছু জিনিস আমাদের শরীরে প্রবেশ করলো, সেটা হয়তো ক্ষতিকর নয়, কিন্তু সেটাকে ঠিক মতো চিনতে না পেরে কি করে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তো প্রতিরোধ গড়ে তোলার ফলে কি হয়, তার সঙ্গে প্রচণ্ড মারামারি শুরু হয় এবং তার ফলটা কি হয়, আমাদের দেহে বিভিন্ন ধরনের অ্যালার্জি টেন্ডেন্সি দেখা দেয়। কারুর স্কিনে চুলকুনি হয়, র্যাশ বেরোয়, লাল চাকা চাকা দাগ হয়ে যায়। কারুর বা কোনো কিছুতে হাঁচি হয়, কাশি হয়, হাঁপানির মতো টান হয়, নাক দিয়ে জল পড়ে, নাক বন্ধ হয়ে যায়, চোখ জ্বালা করে, চোখ চুলকোয়, চোখ লাল হয়ে যায়। এরকম বিভিন্ন বিষয় হয়ে থাকে। তো আজকে সেই অ্যালার্জি নিয়েই আমি আলোচনা করব। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে তোমার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকে শুরু করব আজকের আলোচনা। অ্যালার্জি। অ্যালার্জির সাধারণ কারণগুলো কি হতে পারে? দেখো, কিছু হয় বাতাস বাহিত, বাতাসের সংস্পর্শে থেকে হয়, যেমন ধুলোবালি থেকে হতে পারে, পরাগরেণু থেকে হতে পারে, পশুর লোম ইত্যাদি থেকে হতে পারে। হ্যাঁ, তো ডাস্ট মাইট থেকে হতে পারে। আর কিছু খাবার থেকে হতে পারে অ্যালার্জি, দুধ থেকে হতে পারে, মাছ, ডিম, চিংড়ি মাছ, বাদাম, গ্লুটেন ইত্যাদি থেকে হতে পারে, বেগুন। হ্যাঁ, আবার কারুর কোন কোন বিষয়ে খাবার বিষয় আছে সেটাও বোঝা খুব মুশকিল। তো কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। কিছু ওষুধের থেকে অ্যালার্জি হতে পারে, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি হতে পারে। আমাদের স্কিনের সংস্পর্শে নির্দিষ্ট কিছু বস্তু, যেমন ল্যাটেক্স, কিছু রাসায়নিক, নির্দিষ্ট কিছু গাছের পাতা, সাবান, পারফিউম, কোনো লোশন, এগুলো থেকেও কিন্তু স্কিন অ্যালার্জি হতে পারে। আমাদের সিমটমস কি কি হতে পারে? সিমটমস হচ্ছে নাক এবং চোখ থেকে কি হতে পারে, জল পড়তে পারে, হাঁচি হতে পারে, সর্দি, নাক বন্ধ, তারপরে চোখ চুলকোয়, চোখ লাল হয়ে ফুলে যায়, চোখ দিয়ে জল পড়ে অনবরত। এগুলো সমস্ত অ্যালার্জির কারণে হতে পারে। প্রথম দিকে বুঝতে পারা যায় না, কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা যায় যে কিছু একটা নির্দিষ্ট সময় বা কিছু বিশেষ জিনিস আমরা খেয়ে ফেললাম বা তার সংস্পর্শে এলাম, সেটা বারবারই ঘটতে থাকছে, তখন এটা বুঝে নিতে অ্যালার্জি, বা অ্যালার্জি টেস্ট করলে বোঝা যায় যে এটা অ্যালার্জি। শ্বাসযন্ত্রে কি কি সমস্যা হতে পারে? কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হাঁপানি হতে পারে, তারপরে আমাদের সেই হাঁপানি উঠলে যেরকম হয় না, বাঁশির মতো আওয়াজ হয়, সেরকম বাঁশির মতো আওয়াজ হতে পারে। স্কিনে আমাদের র্যাশ বেরোতে পারে, ফুসকুড়ি বেরোতে পারে। স্কিনে আমাদের ফুসকুড়ি বেরোতে পারে, তোমার চুলকুনি হতে পারে, আম বাতের মতো হতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে। এই ধরনের বিভিন্ন সিমটমস অ্যালার্জি হলে দেখা দিতে পারে। তো প্রথমে আমরা বলবো ডাস্ট অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জি যাদের আছে তারা কি করবে? তারা বিছানার চাদর, বালিশ, লেপের কভার বা তার যে সমস্ত জামা কাপড় আছে বা পোশাক পরিচ্ছদ আছে,
সেগুলো সপ্তাহে ১ দিন অন্তত গরম জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে পারবে বা ধুয়ে দিয়ে দিতে পারেন। আর কি করতে পারে, প্রতিদিনই এসে জামা কাপড় একটু গরম জলে ভিজিয়ে এমনি ধুয়ে মেলে দিতে পারে। তাহলে ডাস্ট অ্যালার্জি থেকে অনেকটাই রক্ষা পাবে। আর কি করবে, বাইরে বেরোলে বা ঘরেতেও যদি ঘরবাড়ি পরিষ্কার করার সময় মাস্ক ইউজ করতে হবে। মাস্ক ইউজ করলে কিন্তু ডাস্ট অ্যালার্জি থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। আর বিশেষ করে ঘরবাড়ি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর ভিজে ন্যাকড়া দিয়ে ধুলোগুলো মুছে নিলে খুব ভালো হয়। যাতে ধুলো বেশি না থাকে বা ধুলো বেশি না ওড়ে সেই ব্যবস্থা করতে হবে। আবার এমন কিছু জিনিস থাকে যেগুলো রোজ ধোয়া সম্ভব না বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ধোয়া সম্ভব না, সেগুলো একটু কম ব্যবহার করলেই ভালো হয়। আরেকটা কথা বলতে পারি, যাদের সামর্থ্য আছে তারা ভ্যাকুয়াম দিয়ে প্রতি সপ্তাহে ঘরবাড়ি পরিষ্কার করে নিলে আরেকটু ভালো হয়, ডাস্ট অ্যালার্জি থেকে রক্ষা পাবে। বাইরে তো আমাদের বেরোতেই হয় কাজকর্মের জন্য, তো বাইরে বেরোলে আমরা অবশ্যই মাস্ক পরে বেরোবো অথবা নাকটা মুখটা চাপা দিয়ে যাতায়াত করব। তাহলে কিন্তু অনেকটা আমরা ভালো থাকবো। আর কি কি কারণে আমাদের অ্যালার্জি হতে পারে, ঘরে কোথাও না কোথাও ছত্রাক হয়ে যায়, ছত্রাকের মধ্যেও কিছু ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর কি করতে হবে, যে তার জন্য ঘরে কাপড় শুকনো দেওয়া যাবে না, ভেজা কাপড় শুকোতে দেওয়া যাবে না, ঘরের ভেতর গাছ লাগানো যাবে না। আর যাতে ঘরে হাওয়া চলাচল করে তার ব্যবস্থা রাখতে হবে। আবার পরাগরেণুর কারণে অ্যালার্জি হতে পারে। ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেকের এই ধরনের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বাড়ির বাইরে যত কম বেরোনো যায় তত ভালো। কিন্তু বাড়ির বাইরে তো বেরোতেই হবে। তো বাড়ির বাইরে বেরোতে গেলে কি করতে হবে, জামাকাপড় এসে সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে মেলে দিতে হবে। এটা রোজ করতে পারলে ভালো হয়। রোজ না করতে পারলেও যেটা ১ম দিন পরে এলে বা আ প্রতিদিন একই জামাকাপড় না পরাই ভালো। তো সেই কারণে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ঘরের ভেতর যাতে ফুলের বোকে-টোকে বা ফুল-টুল না রাখে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আ যদি আমরা রাখি তাহলে পরাগরেণু থেকেও যাদের অ্যালার্জি হয় তারা কিন্তু অনেকটাই স্বস্তি। গরমে ঘাম থেকেও চুলকুনি হতে পারে, গরমকালে ঘাম বসে বসেও চুলকুনি হতে পারে। আবার ঠান্ডা লেগেও অ্যালার্জি হতে পারে। তো গরমই হোক আর ঠান্ডাই হোক, যেকোনো কারণেই অ্যালার্জি যদি হয়ে যায় তাহলে তার প্রোটেকশন নিতে হবে। অ্যাকচুয়ালি অ্যালার্জি ব্যাপারটা এটাই, যে বিষয় থেকে অ্যালার্জি হচ্ছে সেই বিষয়ের সঙ্গে অ্যাটাচড না হওয়া। সেই বিষয় থেকে দূরে থাকলেই কিন্তু অ্যালার্জি অটোমেটিক্যালি কমে যাবে। তো সেই জন্য এই ক্ষেত্রে সাধারণত যার যাতে অ্যালার্জি আছে সেই বিষয় থেকে যদি তিনি দূরে থাকেন তাহলে অ্যালার্জি অটোমেটিক্যালি কমে যাবে। তো অ্যালার্জির উপসর্গ, যদি অ্যালার্জি হয়েই গেল তাহলে কি করবে? অ্যালার্জির উপসর্গ কমাতে গেলে চুলকুনি হোক বা শ্বাসকষ্টই হোক বা যেটাই হোক, অবশ্যই সেটা থেকে সেই সংস্পর্শ থেকে দূরে থাকলে তো ভালো হবেই। তবু আমি বলব যে বেসিক্যালি আমি স্কিন অ্যালার্জির জন্য আগে বলি। স্কিন অ্যালার্জিতে কি করবেন, একটু বরফ সেঁক দেবেন। বরফকে একটা রুমালের মধ্যে নিয়ে তারপর সেটা দিয়ে সেঁক করুন অথবা ক্যালামাইন লোশন লাগাতে পারেন। খুব ভালো হয়। অ্যালোভেরা জেলেও কিন্তু খুব ভালো কাজ হয়। অ্যালোভেরা জেলের সঙ্গে ভেসলিন মিশিয়ে লাগাতে পারেন অথবা ক্যালামাইন লোশন মিশিয়ে লাগাতে পারেন। ভীষণ ভালো উপকার দেবে। এছাড়া রসুন চিবিয়ে খান। রসুন চিবিয়ে খেলেও কিন্তু অ্যালার্জির হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। এছাড়া আর করতে পারেন, নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে লাগাতে পারেন। তাহলেও কিন্তু স্কিন অ্যালার্জি বা যেটা চুলকোয় আরকি, চুলকেলে কিন্তু অনেক সময় এটা উপকার পাবেন। আর আরেকটা যেটা করতে পারেন, এটা খাবার জন্য ৮ চামচ আদা শুঁটের গুঁড়ো গরম দুধের সঙ্গে মিলিয়ে খান, ভালো থাকবেন। রসুন তো চিবিয়ে খাওয়ার কথা বলেইছি। আর নিমপাতা হলুদ, প্রতিদিন নিমপাতা হলুদের রস খান এবং নিমপাতা হলুদকে বেটে গায়ে মাখতে পারেন, তাহলেও কিন্তু অ্যালার্জি থেকে মুক্তি পাবেন।
অথবা যাদের গরম জল দিয়ে কম্প্রেস করলেও নিম পাতা হলুদের ফুটিয়ে নিয়ে সেই গরম জলটা দিয়ে কম্প্রেস করলেও আরাম পাবে। আর দেশি গরুর খাঁটি যে ঘি হয়, খাঁটি ঘি, তার সঙ্গে রসুন ফুটিয়ে নিয়ে মানে ওই যেখানটা চুলকোচ্ছে অ্যালার্জির কারণে সেই জায়গায় লাগালে কিন্তু অনেকটা ভালো থাকবে। সর্ষের তেলের মধ্যে রসুন গরম করে নিন, সেই রসুনও যদি লাগান তাহলেও কিন্তু অনেকটাই উপকার পাবেন। আর কি করতে পারবেন, লেবুর রসের সঙ্গে আপনি পাকা কলাকে মিশিয়ে লাগাতে পারেন, তাহলেও কিন্তু অনেকটাই আরাম পাবেন এতে। তেলের সঙ্গেও হলুদ ফুটিয়ে নিয়ে লাগাতে পারেন অথবা রসুন ফুটিয়ে নিয়ে লাগাতে পারেন, তাহলেও কিন্তু এই অ্যালার্জির হাত থেকে অনেকটা আরাম পাবেন। তবে আমি বলবো সবচেয়ে ভালো উপায় অ্যালোভেরা। অবশ্যই যাদের অ্যালোভেরাতে আবার অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে বলছি না, ল্যাক্টোক্যালামিলানের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে লাগালেও খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। লাগিয়ে দেখুন, অনেক আরাম পাবে। এবার যাদের ঠান্ডা লেগে ওই হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, তাদেরকে তো অবশ্যই বলবো যে জিনিস থেকে এটা হচ্ছে সেই জিনিস থেকে দূরে থাকুন। আর এটার জন্য নিজেরা যদি ঠান্ডা লেগে গিয়ে হয়ে থাকে তো গরম জল ব্যবহার করুন, ফ্রিজের জিনিস খাবেনও না, ফ্রিজের জিনিস ব্যবহারও করবেন না। আর যদি গরমকালে হয় তাহলে বলবো গরমকালে ঘাম যদি জমে গিয়ে হয়ে থাকে তাহলে আপনারা গরমকালে গা ধুয়ে ফেলুন, খুব ভালো হয়। নিম পাতা জল ফুটিয়ে সেই জলে গা ধুয়ে ফেলুন, বা পুদিনা পাতাকেও যদি ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে গা ধুয়ে ফেলেন, তাহলে গরমে ঘাম বসে যে অ্যালার্জি হয় সেটা থেকে অনেকটা মুক্তি পাবে। আর এছাড়া চোখ চুলকোয় বা চোখে জ্বালা করে, এগুলো থেকে তো আমি বলবো যে অন্য কিছু লাগানোর উপায় বলতে সেটা যদি ডাক্তার দেখিয়ে কোনো ড্রপ ইউজ করেন তো করতেই পারেন। এছাড়া যদি ঠান্ডা লেগে গিয়ে থেকে হয় তাহলে ঠান্ডাকে প্রতিরোধ করার জন্য যেগুলো করা উচিত সেটাই করবেন। ঠান্ডা জিনিস খাবেন না, ফ্রিজের জিনিস ব্যবহার করবেন না, অনেকটাই আরাম পাবেন। আর যেটা বলবো, যেটা না বললেই নয় আর না করলেই নয়, সেটা হচ্ছে প্রতিদিন কিছু এক্সারসাইজ, আসন, প্রাণায়াম করুন। কারণ আমাদের মূলত ইমিউনিটি পাওয়ারকে কেন্দ্র করেই এইটা হয়ে থাকে, আপনাদের এই অ্যালার্জি হয়ে থাকে। তাই ইমিউনিটি পাওয়ার যাতে ঠিক রাখা যায় তার জন্য যোগ, আসন, প্রাণায়াম, ব্যায়াম এগুলো ভীষণ উপকারী। তাই প্রত্যেক দিন যোগ, আসন, প্রাণায়াম, ব্যায়াম ইত্যাদি করুন। খুব 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 ভালো থাকবেন, আপনাদের অ্যালার্জির থেকে অবশ্যই মুক্তি পাবেন। তার মধ্যে প্রাণায়ামের ক্ষেত্রে বলবো কপালভাতি প্রাণায়াম বলুন বা ক্রিয়াই বলুন, তা আধা ঘন্টা অভ্যাস করুন। অনুলোম বিলোম প্রাণায়াম 10 মিনিট থেকে শুরু করে 20 মিনিট প্রত্যেক দিন অভ্যাস করুন। আপনার অ্যালার্জির টেন্ডেন্সি একদম চিরতরে মুক্তি পাবেন এবং পাবেনই। আর আকুপ্রেশার হচ্ছে এই যে লিটল ফিঙ্গারটা আছে, এই লিটল ফিঙ্গারটাকে এরকমভাবে ঘষবেন, বা যদি রিং থাকে সেই রিং দিয়েও আকুপ্রেশার দিতে পারেন, তাহলে খুব ভালো হবে। আর আর একটা আকুপ্রেশার দেখাবো, বাঁ হাতে যে রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গারের যেই মাঝখানটা, এইখানটা করে আকুপ্রেশার দিন। সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট, রাত্রে শোয়ার আগে 5 মিনিট। আর ডান হাতে কি করবেন, তর্জনী আর মধ্যমা আঙুলের মাঝে যেখানটা আছে এই জায়গাটায় আকুপ্রেশার দিন। এইখানটাতেও আকুপ্রেশার 5 মিনিট করে করে দিন, তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন, এই অ্যালার্জির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে সমর্থ হবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকুন, অ্যালার্জির হাত থেকে মুক্তি পান, যাতে করে আপনাদের জীবনটা কষ্টের না হয়, যন্ত্রণাময় না হয়ে ওঠে, সেই জন্যই আমি এই প্রতিকারগুলো আজকে আপনাদের কাছে বললাম। তো আপনারা এগুলো করে অবশ্যই সুস্থ থাকবেন, এই গ্যারান্টি দিতেই পারি। কেমন থাকলেন ব্যবহার করে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। সকলে খুব খুব ভালো থাকুন। ওম শান্তি।